হাই, এটা হাই দাও। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সুন্দরবন পার্ট 2 ব্লগে ওয়েলকাম। এই ব্লগে থাকবে পুরো সুন্দরী রিসোর্টটার ট্যুর, তারপর থাকবে সবাই আমাকে কিভাবে বার্থডে সারপ্রাইজ দিল আর কিভাবে সারপ্রাইজ নষ্ট করলো। আরও থাকবে হচ্ছে সুন্দরী রিসোর্টের রুমগুলোর ট্যুর, আমরা সারাদিন কি খেলাম, সুন্দরবনের কোন কোন গ্রামে ঘুরতে গেলাম, তার সবই থাকবে এই ব্লগে। সকাল তখন বাজে 8টা, আমরা মাত্র আমাদের বোট থেকে নামলাম, কিন্তু আমাদের রুমের চেক ইন হবে হচ্ছে দুপুর 12টায়। তো আমরা এতক্ষণ কি করব সেটাই ভাবছিলাম। তারপরে আমরা পুরো রিসোর্টটা ট্যুর দিয়ে দিলাম। আমরা রিসোর্টটা দেখতে যাচ্ছি, কোথায় কি আছে, কোথায় কেমন রুম আছে, কোথায় বারবিকিউ হয়, আর পুরো রিসোর্টটা কীরকম। তো আমরা সবাই মিলে প্রথমে রিসোর্টটা একবার এক ঝলক দেখে নিলাম। রিসোর্টে ঢুকতেই সামনে যে বাম দিকে হচ্ছে একটা ওপেন স্পেস আছে তাদের, এখানে হচ্ছে বারবিকিউ করে, বারবিকিউয়ের অর্ডার যদি থাকে তাহলে তারা বারবিকিউ করে দেয়। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে বারবিকিউ সাধারণত একটা বদ্ধ জায়গায় করা হয়, তখন খুব ধোঁয়া উড়ে, খুব খারাপ লাগে, বা অতটা স্পেস থাকে না, খোলা আকাশের নিচে থাকলে অতটা স্পেস থাকে না। বাট এটা হচ্ছে খুবই চমৎকার, একটা আলাদা করে স্পেস রাখা হয়েছে বারবিকিউ করার জন্য। তো এই হচ্ছে বারবিকিউয়ের স্পেস, আর নিচে যে পানি কাদা এগুলো দেখা যাচ্ছে, এখন হচ্ছে ভাটার টাইম, এই জন্য এরকম হচ্ছে, এখন পানি নাই। বাট যখন হচ্ছে জোয়ার থাকে তখন কিন্তু অনেকটুকু পানি থাকে, প্রায় হচ্ছে 3 থেকে 4 হাত পরিমাণের পানি থাকে এখানে। আমরা সবাই এই নিচতলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আরেকজন প্রথমেই উপরে চলে গিয়েছে, সে আবার অ্যাডভান্স এক্সপ্লোরার, প্রথমেই উপরে চলে গিয়েছে। আমাদের রাইত বেবি সুন্দরী ফল দেখে অবাক হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, কারণ এরকম ফল সে তো দূরের কথা, আমরাও কখনো দেখিনি। সুন্দরী ফলটা দেখতে খুবই আনকমন, আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যে এই ফলটা খাওয়া যায় এইটাই আমরা জানতাম না। আমরা জেনেছি যেদিন আমরা চলে আসি, আমাদের নৌকার মাঝি ভাই বললেন যে এই ফলটা তো খাওয়া যায়, আপনারা খাননি। তো তখন শুনে খুব কষ্ট লাগলো যে একটা ইউনিক ফল আমরা টেস্ট করা থেকে বঞ্চিত হলাম না জানার কারণে। তো সে যাই হোক, আমরা নিচতলাটা ঘুরে ঘুরে দেখলাম। এখানে বাঘ দেখার আশায় এসেছিলাম, কিন্তু কোনো বাঘ দেখতে পাইনি, প্রচুর বিড়াল ছিল। সে যাই হোক, বাঘের মাসি বিড়াল এরকমটাই বলা হয়। তো বিড়াল দেখে দেখেই মন ভরালাম। তো গ্রাউন্ড ফ্লোরের একটা পার্ট দেখা শেষ করে আমরা উপরে চলে গেলাম। সবাই শুনলাম উপরে রেস্ট নিচ্ছে, তো আমরা উপরে চলে এলাম। তারপর দেখছি যে হ্যাঁ, উপরটা খুবই খুবই সুন্দর। এটা একটা সুন্দর নাম আছে স্পেসটার, কেওড়া ডাইন। তো এটা বেসিক্যালি তাদের ডাইনিং রুম, কিন্তু এখানে বসার ব্যবস্থা আছে, রেস্ট করার ব্যবস্থা আছে। যেহেতু আমরা তখনও পর্যন্ত রুমে চেক ইন করতে পারছিলাম না, তখন সবে মাত্র বাজে 9টা কি 9:30। তো কেওড়া ডাইনে আমরা সুন্দরবনের নদীর সৌন্দর্যের উপভোগ করছিলাম। এটা হচ্ছে পশু নদীরই একটা চ্যানেল, খুব ভালো লাগছিল দেখে। আর হচ্ছে এখন বাজে হচ্ছে অলমোস্ট 10:30টার মতন। তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। এই ড্রিঙ্কটা খুবই ইউনিক। এইটাতে হচ্ছে গরম পানি, লেবু আর হচ্ছে সুন্দরবনের একদম খাঁটি মধু দিয়ে বানানো। খেতে কিছুটা হচ্ছে সাউরি টেস্ট, আর হচ্ছে মধুর মিষ্টতা তো অবশ্যই আছে। তারপরে রুমের মধ্যে চেক ইন করলাম। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম পুরা রুম ট্যুরের, তাই আমাদের রুমের আর কোনো ভিডিও দিলাম না। এটা হচ্ছে রাশফিনদের রুম ছিল, তো এই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। একই রকম রুম, কিন্তু এটা অন্ধকার বেশি না, এরকমটা মনে ছোট বেশি। এটাতে ক্যামেরা অন করা কেন? এই হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউটা। তো ব্যালকনি থেকেই একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, আবার এখানে রাস্তার কাজ চলছে। এই রিসোর্টের কাজ মেবি এখনো কিছু কিছু বাকি আছে, সেগুলোই চলছে। এখান থেকে ধান ক্ষেত, আবার মানুষের ঘরবাড়ি কিছুটা দেখা যাচ্ছে। তো এক এক রুমের ব্যালকনি ভিউ মেবি এক এক টাইপের, কারণ আমাদের রুমের ব্যালকনির ভিউটা এই টাইপের না, একটু অন্যরকম টাইপের। এখান থেকে আবার নদীটাও খুব ভালো করে দেখা যাচ্ছে, এটা নদীর একদম কাছে। মাছের ব্যবস্থা রাখা দরকার ছিল। হ্যাঁ, মুরগি তো সব দুপুরেও মাছ নাই, রাতেও মাছ নাই। এটা বললে দিত। জি না, বলছি। বলছেন? তো ততক্ষণে আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, আমরা চলে গিয়েছি লাঞ্চ করতে। আর লাঞ্চের সময় হচ্ছে এগুলো খুব নাইসলি জাপানিজ স্টাইলে বিছিয়ে দেওয়া হয়, এই তোষকগুলো। তো এখানে বসে সবাই খায়, আর আমরা এখানে খাইনি, যেহেতু আমার আম্মুর হাঁটুতে একটু সমস্যা, সে নিচে বসতে পারে না, তাই আমরা চেয়ার টেবিলেই বসেছিলাম।
একটা জিনিস ভাবুন তো, ভাত মাছ খেতে খেতে যদি এরকম দৃশ্য উপভোগ করা যায় তাহলে আর কি লাগে। মানে সুন্দরবনের নদীর উপরে এত চমৎকার একটা জায়গায় বসে খেলে মনটা একদম ভরে যায়, তাই না? তো আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য। আমাদের মেনুতে ছিল ডাল ভর্তা, তারপরে ছিল পাতলা ডাল, ছিল হচ্ছে একটা চিংড়ি মাছ দিয়ে মিক্সড সবজি, আর ছিল একদম সুন্দরবনের বনমোরগের তরকারি। এই মুরগিটা এত মজা ছিল, মানে অন্য কোনো মুরগির মাংসের সাথে টেস্টটা মিলেই না। খুব ডিফারেন্ট টেস্ট ছিল আর খুবই খুবই ইউনিক ছিল, খুব মজা ছিল। প্রতিটা খাবারই খুবই মজার ছিল। আর এই হচ্ছে আমার প্লেট, সব কিছু একবারে নিয়ে বসেছি। ডাল ভর্তা, আলু ভর্তা, মুরগির মাংস, সবজি, সব কিছু একবারে নিয়ে বসেছি। মানে খাবারটা এত মজা ছিল আর আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। তো দেখুন মুরগির মাংসটা কি পরিমাণের সফট, আর খেতে আগেই বললাম কি পরিমাণের অসাধারণ ছিল। তো আমরা সবাই খুবই মজা করে খেয়েছি, মানে বাচ্চারা সহ। বাচ্চারাও এত মজা করে আগে কখনো খায়নি। তো দুপুরের লাঞ্চ সেরেই আমরা সুন্দরবনের গ্রাম ঘুরতে বের হয়ে গেলাম। তো আমাদের রিসোর্ট থেকে বের হতেই হচ্ছে গ্রাম। আসলে গ্রামের মধ্যেই রিসোর্টগুলো গড়ে তোলা। তো এখান দিয়ে রাস্তা দিয়ে আমরা হাঁটছি আর দেখছি কি সুন্দর সুন্দর রাজহাঁস। এই সাদা রঙের রাজহাঁসটা খুব ভালো লাগলো, এত কিউট। আর হচ্ছে সুন্দরবনের মানে জায়গায় জায়গায় হচ্ছে শুধু গোলপাতা গাছ আর হচ্ছে ওই জলাভূমি। সুন্দরবনের এই গ্রামটা দেখতে কিন্তু বাংলাদেশের অন্যান্য ৮-১০টা গ্রামের মতন না। আর এটাই স্বাভাবিক, বাংলাদেশের ৬৪ জেলার ৬৪টা গ্রাম ৬৪ রকমের হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমরা দেখছি গ্রামগুলো ঘুরে ঘুরে দেখছি। গ্রামের মাঝখানে ছোট ছোট দোকানও চোখে পড়ছে। রিসোর্টে যেহেতু দুধ চায়ের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র রং চা অথবা কফি, তো আমরা গ্রামের টি স্টলে বসে চা খেলাম, খুব ভালো লাগলো খেয়ে। তারপরে হচ্ছে গ্রামগুলো ঘুরে ঘুরে দেখছি। গ্রামের বাড়িঘর, মানুষজন সবই অন্যরকম আর খুব ভালো লাগছে। আর রাস্তার পাশ দিয়ে এক একটা রাস্তা, এক একটা বাড়ি, তার পাশ দিয়ে হচ্ছে ছোট ছোট খাল চলে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর সুন্দরবনের বিপদসংকুল এলাকা এগুলো, তাই চলে এলাম রিসোর্টে। রিসোর্টে এসে দেখি যে আমার বোন কফি বানাচ্ছে। তারপরে আমরা যখন গ্রাম ঘুরতে বের হয়েছিলাম, তো আমার হাজব্যান্ড একটা চাচির কাছ থেকে কনভিন্স করে জাম্বুরা কিনে আনে। তারা সাধারণত জাম্বুরা বিক্রি করে না, নিজেরাই খায়। তো আমার হাজব্যান্ড কনভিন্স করে একটা জাম্বুরা 50 টাকা দিয়ে কিনে আনলো। তো রিসোর্টে দেওয়ার পরেই রিসোর্টের লোকগুলো আমাদেরকে খুব সুন্দর করে এটাকে ভর্তা করে দিয়েছে, বাট আনফর্চুনেটলি জাম্বুরাটা একদমই মজা ছিল না। তারপরে শুরু হয়ে গেল আমার বার্থডে পার্টি। বাট দুঃখের বিষয় হচ্ছে তারা আমাকে সারপ্রাইজ দিবে বলে প্ল্যান করেছিল, কেক অ্যারেঞ্জ করেছে, তারপরে অনেক কিছু অ্যারেঞ্জ করেছে রিসোর্টের পক্ষ থেকেই। বাট আমার কাজিন, আমার মামাতো বোন, সে আমাকে আগেই বলে দিয়েছে বলতে কি কেকটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল। তো কি মনে করে যেন ফ্রিজ আমি খুলেছিলাম, মানে ডিপ ফ্রিজটা বাইরেই ছিল লবিতে, তো আমি ফ্রিজটা খুলেছি। তো সে বলছে এই যে কেক, এটা হচ্ছে তোমার বার্থডে কেক। তো সে পুরো সারপ্রাইজটাই নষ্ট করে দেয়। তো আমার ভাগিনারা খুব রাগ হয়ে যায় এতে, কেন সে আমাকে বলে দিল, আর সেও এটা না বুঝেই বলে দিয়েছে। তো সে যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে একটা গোল্ডের ইয়ার টপ গিফট করেছে, যেহেতু আমার ওপরের কানও পিয়ার্সিং করা, আর ওপরের কানের জন্য কোনো গোল্ডের ইয়ার টপ ছিল না। তো সে প্ল্যান করে আমাকে এই ইয়ারটপটাই গিফট করলো, আর সে আবার এটা পরিয়েও দিচ্ছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর বার্থডে ডেকোরেশনের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে রিসোর্টের পক্ষ থেকে করা হয়েছে, তারা এটা কমপ্লিমেন্টারি হিসেবে সার্ভ করেছে। রাত অনেক হয়ে গিয়েছে, রাতের ভিউটা দেখুন, খুবই চমৎকার কিন্তু। আর আমাদের রুমের উপরেও কিন্তু আরও একটা রুম আছে, এরকম প্রতিটা রুমের উপরেও আরেকটা করে রুম আছে। রিসোর্টটা খুবই সুন্দর আর রাতের ভিউটা তো চমৎকার। আবার এখন হচ্ছে জোয়ারের টাইম, পানি অনেক উপরে চলে এসেছে। আমরা রাতের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম, আর আনফর্চুনেটলি এটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তো রাতের অ্যারেঞ্জমেন্টে ছিল রাজহাঁস ভুনা, তারপরে ছিল চিংড়ি ভুনা, আর ছিল হচ্ছে আরেকটা বরবটি চিংড়ির ভর্তা ছিল মেবি, এখন অ্যাকচুয়ালি মনে করতে পারছি না। তো সে যাই হোক, আর হচ্ছে আমরা আড্ডা দিচ্ছিলাম রাতের বেলা হচ্ছে আমরা গানের কলি খেলছিলাম, আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। খুবই খুবই চমৎকার একটা পরিবেশ ছিল। আর প্রতিটা জায়গায় জায়গায় হচ্ছে দোলনা ঝোলানো, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মানে রিসোর্টের প্রতিটা কর্নারে কর্নারে একটা দুটা করে দোলনা লাগানো, আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা। রাত কিন্তু এখন বাজে প্রায় 1:20। তো আমরা সবাই মিলে নদী উপভোগ করছি, নদীর বাতাস উপভোগ করছি। যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগের, তখন কিন্তু শীত ছিল না, ওরকম একটা শীত ছিল না।
একটু গরমই ছিল, তো আমরা নদীর বাতাস, নদীর পানি উপভোগ করছিলাম। আর পানি এত উপরে চলে এসেছিল যে জাস্ট হাত অথবা পা একটু ভিজালেই পানি। আর পানিতে আছে প্রচুর পরিমাণের কুমির, এই জন্য সাবধানতার ব্যানার তো দিয়ে দিয়েছে, প্রথমেই দেখেছেন ভিডিওতে। তারপরে সকাল হলো, সকালে আমরা নাস্তা টেবিলে চলে গেলাম। খুব মজার একটা খিচুড়ি ছিল, তারপরে ছিল আচারি বেগুন, আর ছিল ডিম ভাজা। তো আমরা ওয়েট করছি, নাস্তা করে রুমে আসলাম। রুমে এসে আমি আবার একটু ড্রিঙ্কস, চিপস এগুলো খেয়ে নিলাম। তো আমরা সবাই রেডি হয়ে বসে আছি, আবার আমাদের বোট আসবে, দেন আমরা করমজল ঘুরতে যাব। আমি আগেই বলেছিলাম যে সুন্দরবনে বাঘ দেখতে এসেছি, বাট কোনো বাঘের তো পাত্তা নেই, শুধু এখানে বেড়াল আর বেড়াল। আমরা সবাই মিলে অপেক্ষা করছি রেডি হয়ে, একদম ব্যাগেজ নিয়ে, কজ আমাদের বোট আসবে, তারপরে আমরা করমজলের উদ্দেশ্যে রওনা হব। ফাইনালি আমাদের বোট চলেও এলো, আর আমরা রিসোর্ট থেকে চেক আউট করে নিলাম। তো বাই বাই সুন্দরী রিসোর্ট। খুবই চমৎকার, খুবই স্যাটিসফাইং একটা এক্সপিরিয়েন্স নিয়ে রিসোর্ট থেকে আমরা বিদায় নিচ্ছি। খুবই ভালো লাগলো, একদম গতানুগতিক ট্যুরিস্ট প্লেস থেকে সম্পূর্ণ আলাদা। সাজেক, বান্দরবন, কক্সবাজার সব কিছু থেকে এই ট্যুরটা একদম আলাদা ছিল। তো এখন আমরা করমজলের দিকে রওনা হচ্ছি। তো করমজলের ভিডিও আমি আরেকটা ভ্লগে দেখাবো আপনাদেরকে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।